রোদসীকে আতঙ্কিত দেখালো। সে চকিতে জবাব দিল। না, আমি তার কাছে ফিরতে চাই না। আমি মানছি পালানো উচিত হয়নি। তবে এখন ফিরে গেলে সে আমায় মেরে ফেলবে। আচ্ছা, বুঝলাম। তাহলে ভবিষ্যতের কথা কি ভাবলে? মানে? এই যে, নতুন নাটক শুরু করবে নাকি কিছু বলবে? রোদসী জবাব দিল না, চুপচাপ বসে রইল কিছু সময়। তারপর সময় নিয়ে শব্দের মুখের দিকে চাইলো, সাহস করে প্রশ্ন রাখে শব্দের কাছে। আপনি আপনার বোনের কথা এখনো বলেননি? শব্দ হাসলো। মেয়েটা কথা ঘোরাতে চাইছে, তাই কথা না বাড়িয়ে সে জবাব দেয়। সে অনেক বড় কাহিনী। তোমাকে দেখলেই আমার বোনের কথা মনে পড়ে। এই যে তোমার থুতনির তিলটা, বাসে সর্বপ্রথম আমার দেখায় শ্রেয়ার কথা মনে পড়ে। 1 সেকেন্ডে মনে হলো আমি আমার বোন শ্রেয়াকেই দেখছি। এতটুকু বলেই শব্দ থামে। রোদসী অনেক অবাক হয়। উচ্ছ্বাস ও রোদসীর এই থুতনি তিলটা অনেক পছন্দ করে। আর এখানে আরেকজন তার বোনের সাথে মিল পেল। হতাশার নিঃশ্বাস ত্যাগ করে আবারও শব্দের দিকে তাকালো। শ্রেয়া আমার 4 বছরের ছোট। বাবা মা মারা যাবার পর আমি হোস্টেলে আর ও নানুর কাছেই বেড়ে ওঠে। ওর ইচ্ছে ছিল অনেক বড় ফ্যাশন ডিজাইনার হবে। আমরাও মানা করিনি, উৎসাহিত করতাম। তারপর দিন আমাদের ভালোই কাটতে লাগলো। হঠাৎ একদিন শুনি শ্রেয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তখন কেবল ডাক্তার হয়েছি। আমার চোখের সামনে ওই প্রথম মৃত্যু দেখলাম। কার জানো? আমার বোনের। আহা, কি করুণ সে দৃশ্য। রিপোর্ট বের হলো শি ইজ গ্যাং রেপড। ফাইলটা দেখে আমি তাকিয়েছিলাম। পরে জানতে পারলাম এমনি পাবলিক ট্রান্সপোর্টে এই সর্বনাশটা করলো। আমার জীবনে মা বাবার দেওয়া শেষ চিহ্নটুকু আমি হারিয়ে ফেললাম। কেস ফাইল থেকে কোর্ট পর্যন্ত সবকিছু করলাম, তাও কিছু হলো না। হার মেনে নিলাম। কি করতাম বলো? এই দেশে আইন আছে? সেই দিন বাসে তোমায় প্রথম দেখে আমার শ্রেয়ার কথা মনে পড়লো। আমি ভয় পেয়েছিলাম, আর তোমার মুখেও আতঙ্ক ছিল। তাই আমার মনে হচ্ছিল আবার ইতিহাস পুনরাবৃত্তি হবে। তাই ভয় কাটানোর জন্য তোমার সাথে কথা বলতে চেষ্টা করছিলাম। কিছুক্ষণ বাদে যখন তুমি প্যানিক অ্যাটাক করো, আমি ভীষণ ভয় পেয়ে যাই। তারপর তুমি অজ্ঞান হলে আমার ভীষণ চিন্তা হয়। যখন তোমার হাত ধরি দেখি তোমার জ্বর এসেছে। তাই কিছু না ভেবে বাসায় নিয়ে আসি। আর তুমি বললে না যে তোমার উদ্দেশ্য যদি খারাপ হয়, তাহলে আমি বলবো বোনেরা কখনো ভাইয়ের কাছে খারাপ হয় না। তোমার মাঝে আমি আমার শ্রেয়াকে খুঁজে পেয়েছি, তাই আমি এত কিছু ভাবি না। এক নাগারে কথাগুলো বলে শব্দ থামলো। রোদসীর চোখ থেকে পানি ঝরছে, যা দেখে শব্দ আলতো এসে উঠে দাঁড়িয়ে রোদসীর মাথায় হাত রেখে বলে। এত নরম হলে হয় না তাবাসুম। নিজেকে শক্ত করে গড়ে তোলো। নিজেকে সময় দাও। আমি আমার রুমে যাচ্ছি। এ বলেই শব্দ নিজের রুমের দিকে চলে যায়। আর রোদসী মুখ তুলে শব্দকে দেখে। একটা মানুষ কতটা শক্ত হলে কারোর সাথে এভাবে ইমোশনাল ছাড়া শক্ত কণ্ঠে এভাবে সব বলতে পারে। রোদসী শব্দকে যতবার দেখে ততবার অবাক হয়। মিলি খালার ডাকে রোদসীর ভাবনা থেকে বেরিয়ে আসে। রোদসী মিলি খালাকে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। মিলি খালা জানে শব্দ রোদসীকে রেডি হয়ে নিচে যেতে বলেছে। এতে রোদসী অবাক হয়। রেডি হবার কি আছে, তাও মিলি খালাকে ঠিক আছে বলে বিদায় নিয়ে নিজেও শাড়ি আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। রেডি হয়ে নিচে নেমে দেখে সাইফ এসেছে। শব্দের সাইফের পাশে বসে আছে। রোদসী নিচে নামতে সাইফ কেমন অদ্ভুত চোখে তাকালো। রোদসী কেমন কেমন অনুভব হলো, তবুও কিছু না বলে শব্দকে প্রশ্ন করে। ডেকেছিলে ভাইয়া? কিছু বলবে? হ্যাঁ, বসো। রোদসী বসলো। শব্দের কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইল শব্দের মুখপানে। তবে শব্দ কিছু না বলে আবারও সাইফের সাথে কথা বলতে মত্ত হলো। তাই রোদসী বিরক্তিতে মুখ নামিয়ে চুপচাপ বসেছিল। কিছুক্ষণ বাদে শব্দ বলে তাদের জন্য নাস্তা নিয়ে আসতে, আর সাইফের জন্য চা, আর শব্দের জন্য কফি বানিয়ে আনতে। রোদসী উঠে চলে গেল। কিচেনে আগে থেকে মিলি খালা উপস্থিত ছিল। রোদসী দাঁড়িয়ে চা এবং কফি বানাতে লাগলো। মিলি খালা আগে থেকে নাস্তা তৈরি করে রেখেছিল, তাই তার আর বানাতে হলো না। সবকিছু সাজিয়ে আবারও ড্রয়িং রুমে এসে শব্দকে কফি আর সাইফকে চা দিল। সাইফ চা নেওয়ার সময় কেমন মুচকি হাসলো। তার রোদসীর ভালো লাগলো না, তবে ভাইয়ের বন্ধু বলে তেমন কোনো প্রতিক্রিয়া করলো না। তারপর রোদসী শব্দের পাশেই বসে পড়ল। শব্দ কফি খেতে খেতে রোদসীকে রুমে চলে যেতে বলল। রোদসী উঠে রুমে এসে সোজাসুজি বিছানায় শুয়ে পড়ল। আজকাল কেমন একটুতেই হাঁপিয়ে ওঠে রোদসী। মন মেজাজ খারাপ হয়েছে। ডাক্তার দেখাতে হবে, কিন্তু তার জন্য বাড়ির বাহিরে যেতে হবে, যা রোদসী চায় না। এসব ভেবেই রোদসী বড় নিঃশ্বাস টেনে চোখ বুজে। ভাইয়া,
উচ্ছ্বাস দরজার দিকে তাকাই। উদয় দাঁড়িয়ে আছে তার ঘরের সামনে। উদয় ঘরে এসে ডিভাইনে বসে তারপর সাহস করে বলে, কি হাল করে রেখেছো নিজের? সে খেয়াল আছে? অভিযোগ যাচ্ছ না, ব্যবসা লাটে উঠবে। সবাই তো রোজশিকে খুঁজতে, তবুও তুমি পাগলামি কেন করছো? উচ্ছ্বাস উচ্চ শব্দে হাসলো, হেসে বলে, যে নিজে থেকে হারায় তাকে কি করে খুঁজবো? তাকে তো পাবো না। মুখটা কেমন অসহায় দেখালো। তারপর কেমন কণ্ঠে উদয়কে প্রশ্ন করে, আচ্ছা, আমি কি অনেক খারাপ? আমার দোষ, আমি ওকে বেশি ভালোবাসতাম এটাই? এই কারণে ও আমাকে ছেড়ে চলে যাবে? বল, কই তোর তো ছেড়ে গেলি না? উদয় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। তা দেখে উচ্ছ্বাস আবারও হেসে উঠল। উদয়ের ভাইয়ের জন্য খারাপ লাগলো। কিছুটা সাহস করে উচ্ছ্বাসকে বলে, ভাইয়া, তোমার চেক আপ করানো উচিত। তুই কি বলতে চাইছিস? আমি আসলে মানুষের রোগী, পাগল? সেটা বলছি না, তুমি নিজের দিকে খেয়াল করছো না, তাই একবার মেডিকেল চেক আপ করো। আর অফিসে বসবে। আমি এত কিছু সামলাতে পারবো না, আমি কিছু জানি না, তুমি এটাই করবে। এই বলেই উদয় চলে যায়। আর উচ্ছ্বাস ওর যাওয়ার পানে তাকিয়ে থাকে। উদয় আর রুহির বিয়ে ঠিক করা হয়েছে। রুহি রোদসীকে ছাড়া বিয়ে করবে না। যতদিন না রোদসীর খোঁজ পাওয়া যায় ততদিন বিয়েও হবে না। তাই রোদসীকে এখানে সবাই খুঁজে চলেছে। আদৌ রোদসী কোথায় আছে কেউ জানে না। একমাত্র তার জন্য রোদসী পালালো। আর এই কারণে ছোট ভাইয়ের বিয়েটাও আটকে আছে। উচ্ছ্বাস হতাশ নিঃশ্বাস ত্যাগ করে চোখ বুঝল। আর ভাবলো আসলেই তার ডাক্তার দেখানো উচিত। সে পাগল হয়ে গেছে। সাহেব তোমাকে পছন্দ করে, তোমাকে বিয়ে করতে চাই। আমি বলেছি তার থেকে মতামত নিয়ে জানাবো। হোয়াট? চেঁচিয়ে উঠল রোদসী। তারপর রাগী কণ্ঠে বলল, কি কথা বলছো এসব ভাইয়া? তুমি ওনাকে বলনি যে আমি বিবাহিত? আর তুমিও এই প্রস্তাব রাখলে কি করে? মাহাদির সাথে আমার ডিভোর্স পর্যন্ত হয়নি। মাহাদি জানতে পারলে কি হবে জানো তুমি? আর তুমি কি পাগলামো শুরু করেছো? ঠিক আছো তুমি? আমি ঠিকই আছি। আমি চাই তুই নতুন জীবন শুরু কর, না হলে মাহাদের কাছে ফিরে যা। আমি জানি ও আমাকে অনেক অনেক ভালোবাসে। আর পালানোর পর এখন আমাকে পাগলের মতো খুঁজছে ও। এখন যদি আমি ফিরে যাই মাহাদি মেরেই ফেলবে আমায়। তুমি কি চাও আমি ফিরে যাই? তাহলে কি করবি? এভাবেই থাকবি? লোকজন কি ভালো বলে? ভাই আমি তোমার বাসায় থাকি খাই, এতে অন্য মানুষের বলা বলি বা কথায় আমার কিছুই যায় আসে না। তুমি তোমার কলিগকে না করে দেবে, এসব পছন্দ করি না আমি। বাড়াবাড়ি করলে আমি এখান থেকেও চলে যাব। কোথায় যাবি? কোথাও যাবার জায়গা আছে? সে প্রথম থেকে তো এইখানেই ঘাপটি মেরে থাকছিস। তুই এইখান থেকে বের হলেই তোর মাহাদি তোকে পেয়ে যাবে। তারপর কি হবে তা আমার ভাবনারও বাইরে। তুই তো জানিস তোর স্বামী কেমন। রোদসী ভীত দেখালো। ঠিক তবুও রোদসী তার মতামত থেকে নড়ল না। রোদসী এমন অটল সিদ্ধান্তে শব্দ মনে মনে খুশি হলো, তবে মুখে কিছু না বলে স্থান ত্যাগ করে। আপুর কোনো খোঁজ পেলে উদয়? উদয়ের মুখ চিন্তিত দেখালো। তারপর উত্তর করলো, না, খুঁজছি। রোজশি এমন বোকামি করবে না, আমার কল্পনাতে আসে নাই। এভাবে কেউ পালায়? আল্লাহ জানে কোথায় আছে, কি অবস্থায় আছে। রুহি উদয়ের মুখের দিকে তাকিয়েছিল। আসলে আপু এত বড় গাধামি কিভাবে করলো? ভাইয়া আসবো? উদয় দরজার দিকে তাকালো। বৃষ্টি দাঁড়িয়ে আছে। এত রাতে বৃষ্টিকে দেখে উদয় অবাক হলো। চোখ ঘুরিয়ে ঘড়ির দিকে তাকালো। 12টা বাজতে চলেছে। কিঞ্চিত চিন্তিত হয়ে আসতে বলল। বৃষ্টিকে কেমন যেন লাগছিল। মনে হচ্ছিল কোনো ব্যাপার নিয়ে ভয় পেয়েছে অথবা চিন্তিত। বৃষ্টি ঘরে এসে দরজা লাগিয়ে উদয়ের কাছে ডিভাইনে বসে। উদয় অবাকের উপর অবাক হয়। বৃষ্টির সাথে তার সম্পর্ক অত ভালো নয়, তাহলে হুট করে এমন ব্যবহার করছে কেন? উদয় তা মেলাতে পারল না। তবুও নিজেকে শান্ত করে বৃষ্টিকে শুধায়। কি হয়েছে? তোকে এমন লাগছে কেন? ভাইয়া যা বলছি মন দিয়ে শোনো। আর হ্যাঁ, উচ্ছ্বাস ভাইকে বলো না, তাহলে ধ্বংস করে ফেলবে। কি ধ্বংস করবে? কি যা বলছিস? উদয়ের মাথায় ঢুকছিল না বৃষ্টি কিসের ব্যাপারে বলছে। এবার বৃষ্টি একটু নড়ে চড়ে বসে বলে, ভাবিকে মা পালাতে সাহায্য করেছে। উদয় চমকে বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টির মাথা নামিয়ে আবারও বলতে শুরু করে, আমি মাত্রই মাকে কারোর সাথে কথা বলতে শুনেছি। তিনি কাকে যেন বলছিল, মেয়েটাকে ফুসলিয়ে বাড়ি থেকে বের করলাম, নাম হলো পালিয়েছে। তবে লাভ কি হলো? তোদের কাছে তো যায়নি। কি জানি কোথায় গেল। আমার ভীষণ ভয় করছে। উচ্ছ্বাস বা বাড়ির কেউ এ ব্যাপারে জানলে আমাকে আস্ত রাখবে না। মেয়েটা যে কই গেল, আদৌ বেঁচে আছে কিনা তাও জানি না। উদয়ের মুখ শক্ত হয়ে উঠল। ঘরের মধ্যে কালসাপ পুষছে। উদয় দাঁড়িয়ে যায়। তা দেখে বৃষ্টিও তাড়াহুড়ো করে দাঁড়ায় এবং বলে,
ভাইয়া মাথা ঠান্ডা করো, ভুল করে কোনো স্টেপ করে ফেললেই আমাদের ক্ষতি। উনি যা করেছে তার ফাঁদে তাকেই ফালাতে হবে, আর ভাইয়াকে জানানো যাবে না। আর শোনো, ভাইয়াকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। উদয়ও ব্যাপারটাও বুঝলো। বৃষ্টি মন্দ বলেনি, যা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে। রদিশি কোথায় আছে তা খুঁজতে হবে, আর ভাইকেও ডাক্তার দেখি সুস্থ করতে হবে। ভাইয়া কোথায় যাচ্ছ? ডক্টরের কাছে। উদয় অবাক হয়ে তাকালো। উষা কেবল পানি মুখিয়ে দিয়েছিল ভাবে বলে ছিটকে বেরিয়ে পড়লো বৃষ্টির ওপর। বৃষ্টির রিয়াকশনও ছিল ভূত দেখার মতো। উচ্ছ্বাস সবার রিয়াকশন দেখে বিরক্ত বোধ করলো। সে ডাক্তার দেখাবে, এতে এমন রিয়াকশন দেওয়ার কি আছে? উদয় ভাইকে ভালো করে দেখে, বনেদির দিকে তাকিয়ে বলে। আমি যা শুনেছি তোরাও তাই শুনেছিস? বৃষ্টি আর উষা বোকার মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। ওদের এমন কর্মকাণ্ড দেখে উচ্ছ্বাস ওখান থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। দরজা লাগানোর শব্দ শুনে মিসেস বিপাশা চমকে তাকায়। উদয়কে দরজা লাগাতে দেখে কিঞ্চিত বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে। কি হয়েছে কি? তুই আমার রুমে কি করছিস? আর দরজা লাগালি কেন? হয়েছে তো অনেক কিছুই, তার আগে বলো তুমি কি চাও? এটা বলে পুরো রুমে চোখ বুলিয়ে বিছানায় আদশা হয়ে বসে উদয়। তাদেরকে রেগে গিয়ে মিসেস বিপাশা বেগম বলেন। হচ্ছে কি উদয়, হঠাৎ করে এসেছো, ভালো কথা। এসব কি কাণ্ড? আর কি চাই বলতে, কি বলতে চাইছিস? সেটা তো তুমিই জানো। দেখো আমি ঠান্ডাভাবে ব্যাপারটা মেটাতে চাচ্ছি, তবে এটা ভাইয়ার কানে গেলে কি ভয়ঙ্কর কাণ্ড হবে তা আমার থেকে তুমি ভালো জানো। কাঁধ উঠিয়ে কথা বলে কাছাড়া ভাব নিয়ে উঠে বসলো উদয়। মিসেস বিপাশা বেগম ভিতরে ভিতরে চমকে ওঠে। উদয় কিসের ব্যাপারে বলছে? সব জেনে গেছে, কিন্তু জানলো কি করে? এসব ভাবতে ভাবতে মিসেস বিপাশা বেগম ঘেমে একাকার। উদয় তা দেখে হাসলো। তারপর মিসেস বিপাশা বেগমের সামনে এসে বলে। ভালোই বলো রুচি কোথায়? আর ওকে পালাতে সাহায্য করছো কেন? কি কারণে? আমি জানি না ওই মেয়ে কোথায়, সত্যি বলছি। আবারও জিজ্ঞেস করছি, ভালোই বলো রুচি কোথায়? ভাইয়া আসলে কিন্তু আমার মতো ভালো মানুষই ব্যবহার করে জিজ্ঞেস করবে না। আমি সত্যি বলছি, ও কোথায় জানি না। বলেই মিসেস বিপাশা বেগম কান্না করে দিলেন। তাহলে ওকে পালাতে সাহায্য করেছো কেন? কারণ কি? আর কোথায় পালাতে চেয়েছিলে? বল কোথায়? আমিও সাহায্য করিনি, পথের কাঁটা সরিয়েছি শুধুমাত্র। আমি তো চেয়েছিলাম পতিতালয়ে পাঠাতে, সেখান থেকে ও আর আসতে পারতো না। কিন্তু ভাগ্যবশত রোদসী ওখানেও যায়নি। এ কথা শুনে উদয়ের মাথায় রক্ত উঠে যায়। রক্ত চোখ নিয়ে বিপাশা বেগমের দিকে তাকিয়ে বলে। কেন চাচি, ও কি ক্ষতি করেছে? ও বুঝেছি, ও তোমার সতীনের ছেলে, আর ছেলের বউ এর জন্য, তাকে সম্পত্তির জন্য, তার জন্য এমন কাজ করবে? রোচির জায়গায় একবার বৃষ্টিকে ভাবো তো। বিপাশা বেগম চমকে তাকালো উদয়ের দিকে। তা দেখে উদয় হাসলো। কি এখন ভাবতে বুক কেঁপে উঠছে? নিজের মেয়ের কথা শুনে এমন লাগছে রচিও তো কারো মেয়ে। আচ্ছা চাচি, মানুষ খারাপ হতে পারে, কিন্তু মায়েরা তো খারাপ হয় না। তাহলে তুমি এমন করলে কেন? ঠিক আছে, ও তোমার দোয়ার ঠিকানা ওখানে যায়নি, তাহলে এখন কোথায় রচ্ছি? আদৌ ঠিক আছে কি না তার কি গ্যারান্টি আছে? ও ভালো কোথাও আছে? উদয় ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। তা দেখে বিপাশা বেগম শব্দ করে কান্না করে দিয়ে বলে। বাবা, আমাকে মাফ করে দে। আমি সত্যি এমনটা করতে চাইনি। সম্পত্তির লোভে কি থেকে কি করে ফেলেছি বুঝতে পারিনি। ক্ষমা করবো তোমাকে। আর লোভ এগুলো করে কি পেলে? সবাই যখন জানবে, সবার ঘৃণা নিয়ে বাঁচতে পারবে তো? আর বৃষ্টি, ওর চোখে চোখ রাখতে পারবে তো? মিসেস বিপাশা বেগম কেমন যেন করে উঠলেন। মুখটা পাংশুটে বর্ণ দেখালো। ঘামতে লাগলেন। উদয় তার মুখ দেখে থামলো, কিন্তু বিপাশা বেগম আর কিছুই দেখতে পেলেন না। তারপর সব অন্ধকার। ডাক্তার, চাষির কি অবস্থা? ডক্টর মনিব শব্দ মাত্রই অপারেশন থিয়েটার থেকে বের হতেই ওদের শব্দকে উদ্দেশ্য করে প্রশ্নটি করলো। শব্দ আশেপাশে তাকিয়ে বলল। আমরা আমাদের চেষ্টা করছি। উনি কিছুদিন যাবৎ অনেক চিন্তায় ছিলেন, তাই ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিল, সাথে স্ট্রোক করেছে। এখন সময় বলে দেবে কি হবে। আমাদের হাতে কিছুই নেই। এক্সকিউজ মি। দূরে বৃষ্টি দাঁড়িয়ে সব শুনছিল। ওষাও তার এক পাশে বসেছিল। শব্দের কথা শুনে বৃষ্টি কান্নার বেগ বেড়ে যায়। উষা বৃষ্টিকে ধরে বসে ভাইয়ের মুখের দিকে তাকালো। উদয়ের মুখেও চিন্তার ভাঁজ।
সময়ের সাথে সাথে মিসেস বিপাশা বেগমের অবস্থারও বেগতিক হতে লাগলো। এতে সবাই চিন্তিত হয়ে উঠেছে। তবে উচ্ছ্বাসও মাঝে মাঝে হসপিটালে এসে সবকিছু দেখে যাচ্ছে। বাকি সব কার্যক্রমের ভার পড়েছে উদয়ের উপর। রাশেদ সাহেব হসপিটালে এসে বিপাশা বেগমের এই অবস্থার কারণ জিজ্ঞেস করলে উদয় জানায়। চাষির কাছে গিয়েছিলাম, কিছু কথা ছিল, কিন্তু সব কথা বলতে পারিনি। তারপর হঠাৎ ওই কেমন যেন দেখালো উনাকে, হঠাৎ করেই শরীরের বিবর্ণ হয়ে উঠলো, তারপর জ্ঞান হারায়। আমি সবাইকে ডাকার পরই হসপিটালে নিয়ে আসি। রাশেদ সাহেব শুনলেন, শুধু কিছু বললেন না। তাই উদয়ও আর কিছু বলেনি। রোদসীকে নিয়ে যে কথা হয়েছে তা সবার থেকে চাপিয়ে গেছে উদয়। সে চায় না এই ব্যাপারটা আরও জল ঘোলাটে হোক। সমস্যার এমনিতেই অন্ত নেই। এ ব্যাপারে উচ্ছ্বাস জানলে কোনো না কোনো কাণ্ড ঘটাবেই। তাই উদয় চায় আপাতত এই টপিক অফ রাখতে। ডাক্তার, আসবো? শব্দ চোখ তুলে তাকায়। দরজায় উচ্ছ্বাস দাঁড়িয়ে আছে। শব্দ সামান্য হেসে মাথা নাড়িয়ে জবাব করে, ভিতরে আসুন। উচ্ছ্বাস এসে সামনের চেয়ারে বসে শব্দের দিকে তাকায়। তারপর কিছু সময় নিয়ে প্রশ্ন করে, পেশেন্ট কেমন দেখলেন? কি অবস্থা? আমি আগেই বলেছি আমাদের হাতে কিছুই নেই। তারপর বলেন আপনার কি অবস্থা? এটা বলেই শব্দ হেসে ওঠে, সাথে উচ্ছ্বাসও হেসে ওঠে, জবাব দেয়। ভালোই তো প্রফেশনালসদের মতো ব্যবহার শিখেছিস। ফর্মালিটিস, তাই না? ভালোই। তো বল, এই নাটকে কেন? নাটক না বন্ধু, কলেজের পর ওভাবে আর দেখা হলো কোথায়? তুই ব্যস্ত ভার্সিটি আর মেডিকেল। তারপর বল তোর কি খবর, দিনকাল কেমন যায়? এই তো আছে, ডাক্তার দেখাচ্ছে, আবারও সমস্যা দেখা দিচ্ছে। অ্যাংজাইটি, অ্যাঙ্গার ইস্যু? হ্যাঁ, আবারও বেড়েছে। উচ্ছ্বাসের মুখটা পাংশুটে দেখালো। তা দেখে শব্দ উঠে বসে জিজ্ঞেস করে, তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস? কি হয়েছে খুলে বলতো? উচ্ছ্বাস কিয়ৎক্ষণ সময় নিল, তারপর জবাব, আমি বিয়ে করেছি। গ্রেট, কংগ্রেচুলেশন। বাট আমার এই সমস্যার কারণে বউ আমাকে ভয় পেত। পেতে বলতে এখন পায় না? পাবে কি করে? সে তো পালিয়েছে। মানে কি? ও আমাকে অনেক ভয় পেত, আর আমি তো জানি সে কেমন। রাগ উঠলে কন্ট্রোল করতে পারি না, তার উপরে ইনসিকিউর ফিল হতো। তাই ওকে কোথাও যেতে দিতাম না, কারোর সাথে মিশতে দিতাম না। তাই ও নিজে আমার থেকে কুটিয়ে নিতে শুরু করে। আর একদিন দম করে হঠাৎ পালিয়ে গেল। কোথায় গেল খুঁজেই পেলাম না। খুঁজছি এখনো। আর ভাবলাম ডাক্তারও দেখায়। আচ্ছা বুঝলাম, ডাক্তার কি বলল? মেডিসিন চলবে, অনিয়ম করা যাবে না। তাহলে তাই কর, তুই একটু কেবিনে বস, আমি বিপাশা আন্টি রুম থেকে ঘুরে আসি। উচ্ছ্বাস কোনো জবাব না দিয়ে শুধু মাথা নাড়ল। শব্দ চলে গেল আর উচ্ছ্বাস ভাবতে লাগলো, পৃথিবী আসলেই গোল। শব্দের সাথে উচ্ছ্বাসের হোস্টেল লাইফ শুরু। কলেজ পর্যন্ত একসাথেই ছিল। তারপর দুজন দুদিকে, উচ্ছ্বাস ভার্সিটি আর শব্দ মেডিকেল। তারপর থেকে যে যার মতো ব্যস্ততায়, ভালো যোগাযোগ ছিল না। গতকাল হঠাৎই শব্দের সাথে উচ্ছ্বাসের দেখা হয়। দুজনই অবাক হয়, আহা, জীবনটা কত অদ্ভুত। আচ্ছা, এমন করে যদি একদিন হঠাৎ রোদসীর সাথে দেখা হয় কেমন হবে? রোদসী কি আবারও চলে যাবে? এসব ভেবে উচ্ছ্বাস দীর্ঘশ্বাস ত্যাগ করে। ডক্টর, পেশেন্টের কি অবস্থা? উন্নতি হচ্ছে নাকি? শব্দ একটা মিষ্টি নারী কণ্ঠ শুনে পিছন ফিরে তাকাই। শব্দ 19 বছর বয়সী মেয়ের উত্তরে আসে উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে শব্দের মুখের দিকে। শব্দ আশেপাশে তাকিয়ে দেখলো বৃষ্টি একটা চেয়ারে বসে আছে, সাথে একটি ছেলে। বৃষ্টির বর হয়তো। শুনেছে উচ্ছ্বাসের সৎবোনে বিয়ে হয়েছে। শব্দ চোখ ফিরিয়ে আবারও মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি, আর কার আপডেট জানতে চাইছেন? প্রচণ্ড কাটকাট শোনালো জবাবটা। মেয়েটিও এমন আশা করেনি। তবে সে শুনেছে যে ডাক্তারদের ব্যবহার কেমন রুট রুট হয়, ক্যাটকেটে হয়। এখন দেখেও নিল। তবুও মেয়েটি নিজেকে সামলে শব্দের চোখে চোখ রেখে বলে, আমি উষা, আর যার কেবিন থেকে চেক আপ করে বের হলেন, আমি ওনার কথা জিজ্ঞেস করলাম। সে আমার চাচি হয়। ওহো, এবার চিনেছি। তুমি তাহলে উচ্ছ্বাসের কাজিন। এম আই রাইট মিস্টার হোয়াট এভার? ওনার কোনো উন্নতি দেখছি না। এবার সরো, আমার অনেক কাজ পড়ে আছে। উষা যার পরনায় অবাক হয়ে তাকালো শব্দর দিকে। তাকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল করছে লোকটা? এ নাকি দায়িত্বশীল ডক্টর। উষা মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে শব্দকে যাবার জায়গা করে দেয়। শব্দ প্রস্থান করে আর উষা তার অদৃশ্য হওয়া পর্যন্ত তাকিয়ে তা দেখতে থাকে। শব্দ চলে গেলে চোখ ঘুরে অদূরে বেঞ্চে বসে থাকা বৃষ্টির দিকে তাকায়। একদিনই মুখটা কেমন শুকিয়ে গেছে। উষা হেঁটে বৃষ্টির কাছে যে দাঁড়ালো। বৃষ্টিও মুখ তুলে উষার দিকে তাকালো। কেমন নির্জীব ঠেকলো চাহনিটা। উষার বুক মুচড়ে উঠল। উষা বৃষ্টির পাশে বসলো। বৃষ্টি এতক্ষণই জিজ্ঞেস করলো,
ডাক্তার কি বললো? শব্দের কথা শুনে ওষা মুখ বাঁকালো। এত বদ ঠিকমতো আপডেট জানালো না। বৃষ্টি ওষাকে ধাক্কা দিয়ে আবারও একই কথা জিজ্ঞেস করলো। কি বলছে না কেন আপু? অবস্থা আগের মতোই, উন্নতি হচ্ছে না। উত্তরে এমন কিছুই আসবে জানতো, তবু মুখে অন্ধকার নামলো বৃষ্টির। তা দেখে খারাপ লাগলো ওষার। হাত বাড়িয়ে বৃষ্টির হাতের উপর রাখলো, ভরসা দেওয়ার চেষ্টা করলো। হতাশা নিঃশ্বাস ত্যাগ করে ভাবলো, ভাবি যাবার পর থেকেই একটা না একটা সমস্যা লেগেই রয়েছে। কে জানে কোথায় আছে, ভালো আছে না মন্দ। এসব ভাবতে ভাবতেই মুখ ভরে নিঃশ্বাস টেনে নিল। তাকে শান্ত থাকতে হবে। বৃষ্টিকে সামলানোর জন্য এখন সে ছাড়া কেউ নেই, তাই তাকে শান্ত থাকতেই হবে। রোদসী ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। ইদানিং সন্ধ্যায় মেজাজ খিচিয়ে থাকে, অল্পতেই অনেক ক্লান্ত লাগে, ঘুম আসে, কিছু খেতে ইচ্ছে হয় না। আর জোর করে খেলেই কেমন বমি বমি পাই। কি এক মুসিবতে পড়ল রোদসী। একবার ভেবেছিল শব্দকে বলবে, কিন্তু শব্দ চিন্তা করবে বিধায় বলা হয়নি। এমন সময় কলিং বেল বেজে উঠল। রোদসী আশেপাশে মিলি খালাকে ডাকাডাকি করার পরও কোনো সাড়া পায় না। এদিকে যে ডোরবেল বাজাচ্ছে তারও বোধহয় ধৈর্য কম অনেক। একটু দেরিও সে মানতে নারাজ। এতে রোদসীর মেজাজ আরও খিচিয়ে ওঠে। নিজেই কষ্ট করে উঠে বিড়বিড় করে বকতে বকতে দরজা খুলে কিছু একটা বলতে যাবে, দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে থেমে যায় রোদসী। মুখ থেকে ছিটকে বের হয়ে আসে। আপনি? দিন যাই দিন আসে, কিভাবে কিভাবে কেটে গেল অনেকগুলো দিন। রোদসী পালানোর পর রোদসী এবং উচ্ছ্বাসের বাড়ির কারোরই শান্তিতে ঘুম নেই। সবারই ঘুম উড়বে গেছে। সবার একটাই চিন্তা, রোদসী কোথায়? আদৌ বেঁচে আছে তো? থাকলেও কোথায় আছে? উচ্ছ্বাসও পাগল ব্রেক, তবু এখন নিয়মিত সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সেলিং করছে। বদলেছে রুহি আর উদয়ের সম্পর্ক। তাদের বিয়ে ঠিক হয়েছে, তাদের সম্পর্কের শুরুটা বেশি খারাপও যায়নি। রুহির পা ভাঙার পর হঠাৎ উদয় বাড়ির সামনে আসলে তার রুহি চাচার নজরবন্দি হয়। তারপর সরাসরি রুহি বাবা থেকে প্রশ্নবিদ্ধ হয় এবং রুহি জানায় তারা একে অপরকে ভালোবাসে। এতে রুহির বাবাও দ্বিমত পোষণ না করে রুহিকে বলে তাদের বিয়ের প্রস্তাব পাঠাতে। রুহি যখন উদয়কে এ বিষয়ে জানায় তখন ব্যাপারটা এমন হলো যে মেঘ না চাইতেই বৃষ্টি। পরে তারা কথাবার্তা ঠিক করে প্রস্তাব রাখে, আগে আকদ করবে, তারপর বৃষ্টির সাথে অনুষ্ঠান করা হবে। কিন্তু বেঁকে বসে রুহি। সে জানে যতদিন না রোদসীকে খুঁজে পাওয়া যাবে সে বিয়ের পিড়িতে বসবে না। ব্যাস, সবার চিন্তা এখন থেকে আরও জোরালো হলো। সাথে সবার ঘুমও কর্পূরের ন্যায় উবে যায়। তার উপরে মারার ঘা হয়ে উদয় জানতে পারে রোদসী নিজ থেকে পালায়নি, তাকে ফুসলিয়েছে বিপাশা বেগম। কিন্তু রোদসী কোথায় আছে কেউ জানে না। এর উপরে হঠাৎ মৃত্যুদশা বিপাশা বেগমের এহেন অসুস্থতায় সবার মাথা থেকে রোদসীর ব্যাপারটা বেরিয়ে গেছে। এখন সবার দোয়া আগে বিপাশা বেগম সুস্থ হয়ে উঠুক, তারপর না হয় আবারও রোদসীকে খোঁজার দায়িত্বে সবাই নেমে পড়বে। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে থেমে যায় রোদসী। মুখ থেকে ছিটকে বের হলো। আপনি? আর কিছু বলার আগে রোদসীর পা টালমাটাল হলো। দরজায় দাঁড়ানো ব্যক্তিও রোদসীর এমন অভিব্যক্তি দেখে অবাক হয়, কিন্তু রোদসী আর কিছু বলতে পারে না। তার মাথা ঘোরাতে শুরু হয়। কিছু বলার আগেই ধপ করে নিচে পড়ে যায়। দরজায় দাঁড়ানো ব্যক্তি এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে এসে রোদসীকে দেখে। তারপর এসে রোদসীর পালস চেক করে আশেপাশে কাউকে খোঁজ করে, তবে কাউকে না পেয়ে বিরক্ত হয়ে শব্দকে কল করে। এই সময় সাইফের কল পেয়ে বিরক্তিতে নাক মুখ কুঁচকে যায়। শব্দ উচ্ছ্বাসের সাথে কথা বলছিল। বলতে ভুল হবে, এতদিনের পুরনো বন্ধুকে পেয়ে আড্ডা বসিয়েছিল, তাই অসময়ে সাইফের কল পেয়ে বিরক্ত বোধ করে। উচ্ছ্বাস শব্দের এমন অভিভক্ত দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? শব্দ জানায় তার কলিগ কল করেছে। উচ্ছ্বাস হেসে জবাব দেয়, কলটা রিসিভ করে দেখ, কোনো সমস্যা হলো কিনা। শব্দ প্রত্যুত্তর না করে কল রিসিভ করে সালাম দেয়। তবে সাইফ সালামের উত্তর না দিয়ে আগে জিজ্ঞেস করে, আপনি কোথায়? এমন প্রশ্নে বিরক্ত লাগলো শব্দের। ডিউটির টাইমে সে কোথায় থাকবে? বাসায়, হসপিটালে তো থাকার কথা। একটা ডক্টর হয়ে আরেকজনকে এমন প্রশ্ন কোন মাথা থেকে করে? তবু নিজেকে সামলে বলে, ডিউটিতে আছে ডাক্তার সাহেব, হসপিটালে। এবার সাইফ গলা চওড়া করে বলে, তা বাচ্চুন যে অসুস্থ, তাকে একা বাসায় রেখে গেলেন কি করে? সে জ্ঞান হারিয়েছে, তাকে আমি পাশের হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন। এবার শব্দকে বিচলিত দেখালো। এই খবর শুনে সে দাঁড়িয়ে গেল। উচ্ছ্বাস চোখ দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? শব্দ আসছি। বলে কল কেটে উচ্ছ্বাসকে জানাই, আই হ্যাভ টু গো। আমার বোন অসুস্থ হয়ে গেছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।
উচ্ছ্বাস তাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য তাড়া দেয় আর শব্দ হুড়মুড় করে বেরিয়ে পড়ে। কেবিনের বাইরে উষা দাঁড়িয়েছিল। হঠাৎ শব্দকে এমন তাড়াহুড়ো করে বেরোতে দেখে অবাক হয়ে শব্দকে দেখে, তবে এদিকে শব্দের কোনো খেয়াল নেই। তার মনে একটাই প্রশ্ন, হঠাৎ রোদসির আবার কি হলো? এখানে মিসেস তাবাসসুমের বাড়ির লোক কে আছেন? নার্সের কথায় শব্দ এবং সাইব দুজনে এগিয়ে যায়। শব্দ জানে সে রোদসির ভাই হয়। নার্স শব্দকে বলে রোদসিকে গাইনি বিভাগে নিয়ে যেতে এবং ফাইলে কিছু কাগজ আছে সেগুলো টেস্ট করাতে। সাইব কিছুই না বুঝে বার কয়েক শব্দ এবং নার্সের দিকে তাকায়। শব্দ নার্সকে সম্মতি জানিয়ে রোদসি কেবিনে যেয়ে তাকে ধরে গাইনি বিভাগে নিয়ে যায় এবং ডাক্তারদের কথা অনুযায়ী সব টেস্ট করে। তাদের কিছু সময় ওয়েটিং রুমে ওয়েট করতে বলা হয়। এদিকে রোদসির মনও বিক্ষিপ্ত হয়ে আছে। কিছু সময় পর নার্স এসে শব্দ রোদসিকে ডেকে নিয়ে যায়। সাহেব জানে যে বাহিরে ওয়েট করছে। কি হয়েছে শব্দ এসে যেন তাকে জানায়। শব্দ সম্মতি জানিয়ে রোদসিকে নিয়ে ডাক্তার কেবিনে যায়। কেবিনে যেয়ে বসে রোদসির আর শব্দ উৎসুক মুখে ডক্টরের দিকে তাকিয়ে আছে। ডক্টর রিপোর্ট উল্টে পাল্টে দেখে, রোদসির মুখের দিকে তাকায়, তারপর শব্দকে জিজ্ঞেস করে, কে হয় আপনার? আমার বোন। ভেরি ব্যাড। নিজের ডক্টর হয়েও আপনার বন্ধু দুর্বল। তবে একটা গুড নিউজ আছে। তারপর রোদসির মুখের দিকে তাকিয়ে একটা নির্মল হাসি দিয়ে বলে, কংগ্রাচুলেশন মিসেস মাহাদি, আপনি মা হতে চলেছেন। রোদসি এবং শব্দ দুজনেই স্তব্ধ নয়নে ডক্টরের দিকে তাকিয়ে থাকে। ডক্টর এবার শব্দর দিকে তাকিয়ে বলে, তাড়াতাড়ি সবাইকে মিষ্টি মুখ করান, ডক্টর সাহেব মামা হতে চলেছেন। দুজনের মুখেই চমকের ছাপ। তারপর নিজেদেরকে সামলে রোদসি কিছুটা মিনমিনি জিজ্ঞেস করে, ডক্টর কমাস হয়েছে? শব্দের মুখের দিকে তাকায়। শব্দ ডক্টরের দিকে তাকিয়ে আছে। ডক্টর এবার সিরিয়াস ভঙ্গিতে জানায়, আনুমানিক 13 সপ্তাহ হবে। রোদসি এবার নড়েচড়ে বসে। মানে হলো 3 অথবা 3.5 মাস। রোদসিও পালিয়েছে 3 মাস সময় হলো। তারপর ডক্টর খাবার চার্ট এবং সব ধরনের নিয়মকানুন বুঝিয়ে দিল এবং তা মানতে বলে। রোদসি এবং শব্দ কেবিন থেকে বের হলে সাইব এসে শব্দকে জিজ্ঞেস করে, রোদসি কে হয়েছে? শব্দ কোনো কথা না বলে হাতের রিপোর্ট এগিয়ে দেয় সাইবের দিকে। সাইব পুরো রিপোর্টের চোখ বুলে একবার রোদসি এবং শব্দের দিকে তাকায়। পরে আবারও রিপোর্ট ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। পড়া শেষ করে অবিশ্বাস্য চোখে রোদসি এবং শব্দে পানে তাকায়। শরীর কেমন অসাড় হয়ে এলো, মনে হলো কণ্ঠনালীকেও চেপে ধরে রেখেছে। এমন মনে হচ্ছে, তবুও সাইব নিজেকে জোর করে কোনো মতে মুখ থেকে কথা বের করে জিজ্ঞেস করে শব্দকে, এটা কি সত্যি? শব্দ শুধু মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায়। তারপর রোদসিকে ধরে গাড়ির দিকে এগিয়ে যায়। আর সাইব ওখানে স্তম্ভিত হয়ে তাকিয়ে রয় দুই ভাই বোনের দিকে। অসাড় হয়ে যাও পা নিয়ে আগাই রোদসিদের দিকে। তাদের বাসায় পৌঁছে দিয়ে সাইব নিজের বাসায় চলে যায়। কিন্তু হসপিটাল থেকে বাড়ি এসে দিয়ে যাওয়ার এই সময়গুলোতে কোনো কথা সাইবের মুখ থেকে বের হয়নি। কেমন যেন রোবট ভঙ্গিতে সব কিছু করে গেছে। তার কাছে এখনও সব কিছুই অবিশ্বাস্য ঠেকছে। তাবাসসুম কি বিবাহিত নাকি না, কী সব ভাবছে সাইব। বাসে আসার পর থেকে প্রায় 3-4 দিন পর্যন্ত এমন স্তম্ভিত হয়ে থাকে সাইব। হসপিটাল থেকে সে কিছুদিন ছুটি নেয় নিজেকে সামলানোর জন্য। বৃষ্টি, তুই বাসায় যা, একটু রেস্ট নে। আর কত এমন এখানে বসে থাকবি? বাসায় যা, আমি চাচিমার কাছে আছি। আর ভাইয়াও আসছে তো। বৃষ্টি ওষা পানে চায়। তারপর বৃষ্টি উঠে দাঁড়ায়। বাসায় যাওয়ার জন্য পা বাড়ালে আবিদ এসে হাজির হয়। তারপর ওষার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, বৃষ্টি কোথায় যাচ্ছে? ওষা জানাই, ওকে বাসায় পাঠাচ্ছি, আপনিও ওর সাথে যান, তাহলে আমি নিশ্চিন্ত হতে পারবো। আবিদ মাথা নাড়িয়ে বৃষ্টির হাত ধরে চলে যায়। ওষা একটা লম্বা শ্বাস টেনে একটা বেঞ্চে বসে। জীবনটা দিন দিন কেমন গোলমেলে ঠেকছে। এত এত সমস্যা কি থেকে কি হচ্ছে কিছুই মাথায় আসছে না ওষার মাথায়। এর মধ্যেই এক সিস্টার এসে জানায়, বিপাশা বেগমের বাড়ির লোক কে আছেন? তাকে এক্ষুনি ডক্টর মনিব শব্দ ডেকেছে। ওষা উঠে শব্দের কেবিনের দিকে পা বাড়ায়। ডক্টর আসবো? শব্দ তাকিয়ে দেখে ওষা হালকা দরজা খুলে তাকিয়ে আছে। ওষাকে দেখে কেন জানি রোদসির কথা মনে পড়ল। তাই সে মুচকি হাসলো আর তার গালের টোলটা কেমন দৃশ্যমান হলো। তারপর ওষাকে ভিতরে আসার অনুমতি দিল। সেদিকে ওষার মন নেই, সে আটকে গেছে। তার কাছে মনে হচ্ছে সে কোনো অদ্ভুত সুন্দর জিনিস দেখে ফেলেছে। ওষাকে ভিতরে আসতে না দেখে কিঞ্চিত বিরক্ত হয়ে ওষাকে নাম ধরে ডাকে, এই যে মিস উষা, কোথায় হারালেন? এবার ওষা বাস্তবে ফিরে এলো। তবে সামান্য লজ্জা পেল তার এমন কাণ্ডে।
সে মাথা নিচু করে এসে শব্দের সামনে বসে। শব্দ এবার পূর্ণ দৃষ্টিতে উষাকে পর্যবেক্ষণ করে মুখ খোলে। দেখুন মিস উষা, যে অসুস্থ সে অসুস্থ, তার কোনো উন্নতি দেখা যাচ্ছে না। কি হতে চলেছে তাও বলা যাচ্ছে না। এখন তার চিন্তায় আপনার ছোট বোন, এবং আপনি এভাবে হসপিটালে বসে থাকার কোনো মানে হয় না। আপনাদের বাসায় 2টা ভাই আছে, তারা এসব দেখাশোনা করলেই হবে। আপনি বাড়ি থেকে বৃষ্টির দেখাশোনা করবেন। একসাথে এতগুলো কথা বলে থামে, তারপর উষাকে জিজ্ঞেস করে। লাঞ্চ করেছে কিনা? উষাও মাথা নাড়িয়ে জানায়। এখনো করা হয়নি, মাত্রই বৃষ্টিকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়েছি। শব্দ কিছুক্ষণ কিছু ভেবে তারপর বলে, আপনি আমার সাথে জয়েন করতে পারেন। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, আমি আপনার ভাইয়ের বন্ধু। উচ্ছ্বাসের বন্ধু। উষা অবাক হয়ে শব্দের দিকে তাকায়, তারপর বলে, ও আচ্ছা। কিছুক্ষণ বাদে একজন লোক এসে তাদের খাবার দিয়ে যায়। তারপর তারা খেতে শুরু করে। খাওয়ার মাঝে মাঝে আর চোখে শব্দের দিকে তাকাচ্ছে উষা। না, যতটা রুট ভেবেছিল ততটা রুট শব্দ না। তারপর হঠাৎ সেই দিন তাড়াহুড়োয় বের হয়ে যাওয়ার কথা মনে পড়তেই কিছুটা সাহস নিয়ে শব্দকে জিজ্ঞেস করে। সেদিন কি হয়েছিল যে আপনি অত দ্রুত বেরিয়ে গেলেন? শব্দ উষার মুখের দিকে তাকায়, তারপর বলে, খেয়ে বলছি। তারপর খেয়ে একটা চকলেট বাড়িয়ে দিয়ে বলে, আমি মামা হচ্ছি। এই খবর তো আর খালি মুখে দেওয়া যায় না, তাই এইটাই নিন, বোনের জন্য কিনেছিলাম। ভালোই হলো, আপনাকেও দিলাম। উষা লোকটাকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। একটা লোক কতটা পরিপাটি এবং গুছিয়ে সব করতে পারে। সাইপে মনে হচ্ছে তার আশেপাশে সব থমকে আছে। অনেক চিন্তা ভাবনা করার পর শব্দকে কল দেয়। আজকে শব্দের অফ ডে। সন্ধ্যায় হঠাৎ সাইপের কল পেয়ে চিন্তিত হয়। রুদসী প্রেগনেন্ট জানার পর সে আর কোনো যোগাযোগ করেনি। এখন আবার হঠাৎ কল দিয়েছে, তাই কোনো কিছু চিন্তা না করে কল রিসিভ করে। তারপর জানায় সাইপ শব্দের সাথে একান্তে দেখা এবং কথা বলতে চায়। হঠাৎ এমন আবদারে শব্দের খটকা লাগলো, তা পাত্তা না দিয়ে বলে বাসায় আসতে। তাতে সাইপ রাজি হয় না, সে বাহিরে দেখা করতে চায়। তাই শব্দ বলে, আচ্ছা ঠিকানা পাঠান, আমি আসছি। প্রায় 7টা নাগাদ শব্দ সাইপের দেওয়া ঠিকানার একটি রেস্টুরেন্টে পৌঁছায়। সেখানে আগে থেকে সাইপ বসে তার জন্য অপেক্ষা করছিল। শব্দকে দেখা মাত্রই সাইপ উঠে দাঁড়িয়ে তাকে ডাকে, পাশের চেয়ারে বসতে বলে। শব্দের কাছে বাহিরে দেখা করার কারণটা ঠিক বুঝে এলো না। শব্দ বসা মাত্রই সাইপ উসখুস করতে লাগলো। তা দেখে শব্দ জিজ্ঞেস করলো, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? না মানে, আপনার সাথে কিছু কথা ছিল। আচ্ছা, তা বলুন। তাবাচ্ছুমের ব্যাপারে। এবার শব্দ সিরিয়াস ভঙ্গিতে বসে সাইপের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। তার এভাবে তাকানো দেখে সাইপ মনে মনে ঘাবড়ে গেল। তার শব্দকে বুঝতে না দিয়ে সাহস নিয়ে বলে, আমি তাবাচ্ছুমের ব্যাপারে সব জানতে চাই। সব মানে সব। শব্দ সাইফের দিকে তাকিয়ে তার মতিগতি বোঝার চেষ্টা করছিল। ছেলেটা মন্দ নাই, রুদসীকে প্রথম থেকে পছন্দ করে। তার শব্দ আগে থেকে আঁচ করতে পেরেছে। তার ব্যাপারে জিজ্ঞেস করার জন্য এভাবে বাহিরে ডেকে আনলো। সেই জিনিসটা শব্দের পছন্দ হলো না, তবুও তা মুখে প্রকাশ না করতেই সরল গলায় জানতে চাই। কি জানতে চান? সাইফ একটু নড়েচড়ে বসে, তারপর বলে, তাবাচ্ছুম কি বিবাহিত? তাহলে ওর স্বামী কোথায়? আর আপনার কাছেই কেন ও থাকে? শব্দ সাইফের মুখভঙ্গিতে কিছু খোঁজার চেষ্টা করলো। সব জানার পর ঠিক কোন রিয়াক্ট করবে সাইফ তা দেখার বিষয়। তবুও শব্দ সময় নিয়ে বলতে শুরু করে, তাবাসসুম আমার আপন বোন না। না, আমাদের কোনো রক্তের সম্পর্ক আছে। আমি ওকে প্রথম দেখি চট্টগ্রাম যাচ্ছিলাম একটা কাজে, তখন। এতটুকু বলে শব্দ থেমে সাইফের মুখপানে চায়। সাইফ কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না যে তাবাচ্ছুমের সাথে শব্দের কোনো রক্তের সম্পর্ক নেই। তবু নিজেকে শান্ত রেখে বলে, তারপর? শব্দ আবারও বলতে শুরু করে, তাবাসসুম কিছু একটা নিয়ে চিন্তা করছিল এবং সে ভুলে আমার সিটে বসে পড়েছিল। আমি তখন তাকে ডাকি, তখন সে আমার দিকে তাকায়। ঠিক ওইখানেই আমি আমার মৃত বোনকে দেখলাম মনে হলো। আপনি নিশ্চয়ই শুনেছেন আমার বোনকে কেউ রেপ করে মেরে ফেলেছিল 1 বছর আগে। শ্রেয়া ছাড়া পৃথিবীতে আমার কেউ ছিল না। তবু আমি এত কিছু করার পরও সঠিক বিচার পেলাম না। হার মেনে নিলাম। তাবাসসুমের কথা বলার ধরন, তাকানো, আর বিশেষ করে তাবাসসুমের থুতনির তিলটা আমার বোনের কথা মনে করিয়ে দেয়। তারপর বাকি অর্ধেক জার্নিটা করলাম। আমি তখনও বুঝিনি তাবাসসুম কোনো আতঙ্কে ছিল, কিন্তু প্রথম তাকানোর ধরন দেখে আমার কিছুটা খটকা লাগলে তার সাথে কথা বলার চেষ্টা করি। কোথায় যাবে জিজ্ঞাসা করি,
সে জানায় সে জানে না কোথায় যাবে। এর জন্য তার সাথে সহজ হওয়ার জন্য আমার ব্যবহারের বাইরেও তার সাথে কথা বলার চেষ্টা চালাই, কিন্তু এতে আরও সে বিরক্ত হয়, সাথে ভয় পায়। তাই আমিও আর কথা বলার চেষ্টা করিনি। মাঝ রাস্তায় ও কিছুটা অদ্ভুত বিহেভিয়ার করে সেন্সলেস হয়। আমি পালস চেক করে বুঝলাম অতিরিক্ত দুশ্চিন্তার কারণে জ্ঞান হারিয়েছে। আমি ডাকাডাকি না করে তাকে আমি আমার বাসায় নিয়ে যাই। তারপর টানা 3 দিন অসুস্থ ছিল। সেবা যত্ন করে সুস্থ হবার পর সে আমাকে তার ব্যাপারে সব খুলে জানায় এবং সে বলে সে বিবাহিত। তার স্বামীর ব্যাপারেও জানায়। সব ঠিক থাকলেও তার স্বামী তাকে অনেক টর্চার করত, সন্দেহ করত, হুটহাট রেগে যেত, যা ওর কাছে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল। বিয়ের কিছু সময় তার স্বামী ঠিক ছিল, তাদের সম্পর্কও ঠিক ছিল, কিন্তু এমন হুটহাট পাগলামি, রাগারাগি, চেঁচামেচি, মারধর এসবের কারণে তাবাসসুম পালিয়ে যায় এবং আশ্রয় পায় আমার কাছে। আমিও অবাক হয়ে শুনেছি সে এখনো ভয় পায় বাইরে বের হতে। তার কাছে মনে হয় তার স্বামী তাকে খুঁজে পেলে আরো ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে। তাই সে আমার কাছে থাকায় এই 3 মাস আমার বাড়ির বাইরে পর্যন্ত পা রাখেনি। ওই দিন প্রথম হসপিটালে গিয়েছিল, তাও সে কি আতঙ্ক! আর এখন তো তাবাসসুম প্রেগনেন্ট। যা দেখছেন তা সব আপনার সামনেই। একসাথে এত কথা বলে শব্দ থামে, তারপর সাইফের দিকে তাকিয়ে দেখে সাইফ স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রয়। তারপর কিছু না বলে সে উঠে চলে যায়। শব্দ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চেয়ারে নিজের শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে। কিছুক্ষণ বাদে শব্দের ফোন আবারও যান্ত্রিক আওয়াজে বেজে ওঠে। তিতি বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে দেখে রোদসী কল করেছে। অলসাতে কলটা রিসিভ করে কানে ধরে। রোদসী জানায় তার আচার খেতে ইচ্ছে করছে। সে যেন বাইর থেকে আসার সময় আশা নিয়ে আসে, আর ফুচকা পেলে যেন তাও নিয়ে আসে। শব্দ শুধু আছে বলে কল কেটে দেয়, কোনো কথা না বলে। এমন কল কাটায় রোদসী বিরক্ত হয়ে কপাল কুঁচকে কিছু সময় ফোনের দিকে তাকিয়ে থাকে। তারপর আবারও টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। শব্দ বেশ রাত করে বাড়ি ফিরল। রোদসী তাকে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিল। শব্দ প্রত্যুত্তরে কিছু না জানিয়ে হাতে থাকা খাবারগুলো দিয়ে নিজের রুমের দিকে চলে যায়। আর রোদসী পোকার মতো শব্দের পরিস্থান দেখে। তারপর ভাবে এর আবার কি হলো। তারপর রোদসী চোখ যায় নিজের হাতের দিকে। সে আর কিছু চিন্তা না করে ফুরফুরে মেজাজে নিয়ে খাবারগুলো এক একে বের করে খেতে লাগলো। এদিকে সাইফের স্তব্ধতার রেশ বোধহয় কমছে না। 1 সপ্তাহ আগে জানতে পারে তাবাসসুম প্রেগনেন্ট। এখন এত কিছু জানার পর তার অবাকে রেশ কমছে না। এত বড় অতীত। সাইফের সারা রাত চোখে এক ফোঁটাও ঘুম ধরা দিল না। আর সে একটা কঠিন সিদ্ধান্ত নিল, যা সে তাবাসসুমকে কালকে সকালে বলবে। এসব ভেবেই মনকে শান্ত করলো। তারপর ফজরের নামাজ পড়ে ঘুমের দেশে পাড়ি দিল। সকাল সকাল এক পেশেন্টের অবস্থা খারাপ হওয়ার দরুন আজকে সকালেই শব্দকে বের হতে হলো হসপিটালের উদ্দেশ্যে। তাই বাসায় এখন রোদসী আর মিলি খালাই ছিল। মিলি খালা বসে বসে রোদসীর চুলে তেল দিয়ে দিচ্ছিল আর বাচ্চাদের ব্যাপারে এটা ওটা বলছিল, যা শুনে রোদসী খিলখিল শব্দে হেসে উঠছে। মিলি খালাও রোদসীর সাথে তাল মিলিয়ে হাসছে। হঠাৎ ডোরবেল বেজে ওঠেই তাদের কথাবার্তা ভাটা পড়ে। রোদসী মিলি খালার দিকে তাকালে সে বলে, দাঁড়াও, আমি দেখে আসছি কে এসেছে। রোদসীও মাথা নাড়িয়ে তাকে যেতে অনুমতি দেয়। মিলি খালা দরজা খোলার সাথে সাথে সাইফ হুড়মুড়িয়ে বাসায় ঢুকে আশেপাশে তাকিয়ে মিলি খালাকে বলে, তাবাসসুম কোথায়? মিলি খালা এই ছেলেকে একদমই পছন্দ করে না। নিতান্তই শব্দের কলিক না হলে মুখের ওপর বলে দিত, এই ছেলে তুমি এই বাসায় আশেপাশে আসবে না। তবুও নিজেকে সামলে সে উত্তর দেয়, সে তার নিজের রুমে, আসেন আমার সাথে। এটা বলে মিলি খালা হাঁটা দেয়। সাইফও মিলি খালার পিছন পিছন যেতে থাকে। মিলি খালা রোদসীর রুমের সামনে দাঁড়িয়ে বলে, আপনি একটু দাঁড়ান, আমি তোকে বলে আসছি আপনি এসেছেন। সাইফও ভদ্রলোকের মতো রোদসীর রুমে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে মিলি খালা এসে জানায়, আপনাকে ড্রয়িং রুমে বসতে বলেছে, সে আসছে। সাইফ হতাশার নিঃশ্বাস ত্যাগ করে যেই ড্রয়িং রুমের সোফায় বসে, রোদসীও এর মধ্যে গুটি গুটি পায়ে হেঁটে এসে সাইফের বিপরীত পাশে সোফায় বসে। সাইফ কিছু সময় উসখুস করে, যা রোদসী নজর এড়ায় না। রোদসী ভাবে লোকটার কিছুদিন হদিশ পাওয়া গেল না, এখন আবার কোথা থেকে হাজির হলো। তার ভাবনার মাঝে আবারও কলিং বেল বেজে ওঠে। রোদসী মিলি খালাকে বলে গেট খুলে দিতে। শব্দ এসেছে। সে ড্রয়িং রুমে কে কে আছে তা না দেখে কটকট পায়ে নিজের রুমের দিকে যেতে নিলে রোদসী ডাক শোনে শব্দ, ভাইয়া তোমার কলিগ এসেছে। শব্দবার পিছন ফিরে যায়। সাইফকে দেখে বসে সাইফের মুখের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে রোদসীর মুখের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে।
রোদেশি মাথা নাড়িয়ে জানায় সে জানে না। সাইফ দুজনের মুখের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস টেনে বলতে শুরু করে। তাবাচ্চু, তোমার সাথে আমার কিছু কথা আছে। জানি না বলাটা ঠিক হবে কি না। তাবাচ্চু, তোমার সাথে আমার কিছু কথা আছে। জানি না বলাটা ঠিক হবে কি না। নিজের সাথে অনেক যুদ্ধ করেই সিদ্ধান্ত নিয়েছি। আমি তোমার অতীত সম্পর্কে ডক্টর শব্দ থেকে জেনেছি। সাইফ এইটুকু বলেই থামে। রোদেশি শব্দের দিকে তাকালে সে চোখের পলক ফেলে বোঝাই শান্ত থাকতে। সব শব্দই সাইফকে বলেছে। সাইফ রোদেশি আবারও সাইফের দিকে তাকায়। সাইফ আবারও বলতে শুরু করে। বিশ্বাস করো, তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি যখন তোমাকে প্রথম দেখেছি তখন থেকেই তোমাকে আমার ভালো লাগতো। তবে এমন পরিস্থিতি ভিন্ন। বিশ্বাস করো, তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি যখন তোমাকে প্রথম দেখেছি তখন থেকেই তোমাকে আমার ভালো লাগতো। তবে এখন পরিস্থিতি ভিন্ন। কিন্তু আমি তোমাকে এভাবেই মেনে নেব। আর তোমার স্বামী ওর সাথেও ডিভোর্স করিয়ে নিব। কোনো সমস্যা হবে না। তোমার অনাগত সন্তানেরও একটা পরিচয় দরকার। তুমি একজন মেয়ে হয়ে এভাবে সন্তান বড় করতে পারবে না। আমি অনেক ভেবেচিন্তে তোমার অনাগত সন্তানের দায়িত্ব নিতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। যদি তোমার কোনো দ্বিমত না থাকে তাহলে আজকে আমি তোমাকে বিয়ে করতে চাই। রোদেশি অবাক্যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্তব্ধ নয়নে সাইফের দিকে তাকিয়ে আছে। শব্দ ভাবিনি এভাবে সাইফ রোদেশিকে অ্যাপ্রোচ করবে। শব্দ রোদেশির দিকে তাকে। রোদেশি এখনো বড় বড় নেত্রে সাইফের দিকে তাকিয়ে আছে। রোদেশির মুখটা রক্তশূন্য দেখালো। তা দেখে হাত বাড়িয়ে শব্দ রোদেশির হাত ধরল। রোদেশির ভাবনা থেকে বের হয়ে দাঁড়িয়ে যায়। এরপর শক্ত মুখে জবাব করে। এই কথা আপনি আজকে বলেছেন, কিন্তু ভুল করেও আর কখনো মুখে আনবেন না। আমি কখনো বলেছি আমি আমার স্বামীকে ভালোবাসি না বা ডিভোর্স দিব, এমন কিছু মাথায় তো আনিনি আমি কখনো। তাহলে আপনার সাহস কি করে হয় আমার কাছে এই ধরনের প্রস্তাব রাখার? না, আপনার সাহস দেখে না আমি আশ্চর্য না হয়ে পারছি না ডক্টর সাহেব। আপনাকে আমি আমার ভাইয়ের কলিগ ছাড়া আর কিচ্ছু ভাবিনি। তাহলে আপনার এসব কথা বলার সাহস এলো কি করে? আজকে প্রথম বলেছেন, এটাই শেষ। এরপরে আর কখনো এই ব্যাপার মাথায়ও আনবেন না আপনি। রোদেশি উত্তেজিত হয়ে উত্তর করে হাঁপিয়ে ওঠে। বসে পড়ে। চোখ দুটো বুজে শুকনো ঢোক গিলে চোখ শব্দের দিকে তাকিয়ে বলে। ভাইয়া আমাকে একটু আমার রুমে দিয়ে আসবে? দাঁড়ানোর শক্তি পাচ্ছি না। শব্দ কোনো কথা না বলে রোদেশিকে ধরে নিজের রুমে দিয়ে আসে। তারপর শব্দ এসে সাইফের মুখোমুখি বসে। সাইফের মুখোপই পড়তে চেষ্টা করলো। সাইফের মুখটা থমথমে হয়ে আছে। শব্দ সময় নিয়ে বলে। আমি দুঃখিত, তবে আপনার এভাবে প্রস্তাব রাখা ঠিক হয়নি। তাবাসসুম তার স্বামীকে ভয় পায় ঠিকই, কিন্তু ভালোবাসে। দেখেনি যখন ডিভোর্সের কথা বললেন কেমন ক্ষেপে গেল। আশা করি আপনি কষ্ট পাননি। আমি চাই এই টপিকটা এইখানে শেষ হোক। তবে আপনাকে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে চাই। এতটুকু বলে শব্দ থামে। তারপর সাইফের মুখভঙ্গি বোঝার চেষ্টা করে। সাইফ কিছু সময় নিয়ে বলে। আমি নিজেই দুঃখিত। বুঝিনি ব্যাপারটা এমন হবে। তাহলে এই প্রস্তাবটা রাখতাম না। তবে অবশ্যই আমাকে আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে সবসময় পাবেন। এখন উঠি, আমার যেতে হবে। এই বলে সাইফ আর বসে না, সরাসরি মেন গেট দিয়ে বেরিয়ে চলে যায়। শব্দ তাকিয়ে সাইফের প্রস্থান দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় গা এলিয়ে চোখ বন্ধ করে। সে ঠিক বুঝে উঠতে পারছে না রোদেশি কি চাইছে বা কি হচ্ছে। সাইফের এমন কর্মকাণ্ড নিয়েও বেশ চিন্তিত হচ্ছে। ডক্টর আসবো? শব্দ দরজার দিকে তাকায়। উষা হাসি মুখে দাঁড়িয়ে আছে। শব্দ মাথা নাড়িয়ে অনুমতি দিয়ে আবারও ফাইল দেখতে শুরু করে। উষা এসে দাঁড়ায়। শব্দ আবার তার মুখের দিকে তাকায়। একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে আছে। কি মিষ্টি দেখতে লাগছে মেয়েটাকে, ঠিক যেন ছোট্ট একটা পুতুল। শব্দ মাথা নাড়ায়। কি সব আজে বাজে ভাবছে। শব্দ উষাকে জিজ্ঞেস করলো, বসছো না কেন? উষা বোধহয় এই কথাটারই অপেক্ষা করছিল। বলার সাথে সাথে টুক করে বসে শব্দের দিকে গাঢ় দৃষ্টিতে তাকালো। উষার এভাবে তাকানো দেখে শব্দ থতমত খেয়ে চোখ সরিয়ে আবারও ফাইলে রাখে। তারপর জিজ্ঞেস করে, হঠাৎ আমার কেবিনে কি, তাও এই সময় পেশেন্ট রাখার সময়? শব্দ চোখ ফাইলে রেখে উষাকে প্রশ্নটা করলো। ও সেবার বিরক্ত বোধ করলো। এই মনের ডাক্তার কেমন জেরা করছে। এ ডাক্তার না হয়ে উকিল হওয়া উচিত ছিল। এসব ভাবতে ভাবতে মুখ ভ্যাংচালো। উষা কথার উত্তর দিচ্ছে না দেখে এবার শব্দ চোখ তুলে চাইলো। উষা শব্দের দিকে তাকিয়েছিল। শব্দ হঠাৎ এভাবে তাকাতে বেচারি যায় অবস্থা, তবুও কোনো প্রতিক্রিয়া
নাক করে তাকিয়ে রইল। উষাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শব্দ বিব্রত বোধ করলো, তবুও আবারও প্রশ্ন করলো। কিছু জিজ্ঞাসা করেছি তোমায়। উষা মাথা নাড়ায়, তারপর জবাব দেয়। আমি পেশেন্ট। শব্দ মনে মনে চমকায়, এই মেয়ে কি বলছে? কি হয়েছে এই মেয়ের? সুস্থই তো দেখা যাচ্ছে। তবু কথা না বাড়িয়ে শব্দ বলে। সমস্যা কি? বলবো? বলো। উষা সময় নিয়ে লাজুক হাসে। ওকে এমন হাসতে দেখে শব্দ মনে মনে ভরকায়। পরিচয়ের এত মাসও উষাকে আজকের মতো লাগেনি। আজকে কেমন সদ্য কিশোরীর ন্যায় লাগছে। উষা শব্দের চোখের দিকে তাকিয়ে বলে। আপনি তো হার্টের ডক্টর, তাই না? কি আজগুবি প্রশ্ন করছে এই মেয়ে। ধমকাতে নিয়েও ধমকায় না। মেয়েটা কেমন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। শব্দ মাথা নেড়ে হ্যাঁ পৌঁছালো, সে হার্টের ডক্টরই। এবার উষা সাহস পেলে এমন করে বলল। বুঝলেন ডক্টর, আমার হৃৎপিণ্ডটা কেমন যেন সময়ে অসময়ে কেমন ধরাস ধরাস করে। মাঝে মাঝে মনে হয় মরেই যাব। আর আর একটা ছেলে। এবার ভয় পেল একটু উষা। একটু শব্দের কাছাকাছি এসে বলে। আগে বলুন, ভাইয়াদের বলবেন না? ওরা জানলে আমাকে মেরেই ফেলবে। উষার মুখভঙ্গি দেখছিল শব্দ। একটা মেয়ে হঠাৎ করে কেমন বাচ্চামি করছে। এসব দেখে মনে মনে হাসে। তারপর মুখে সিরিয়াস ভাব এনে বলে। আপনার সমস্যাগুলো বলুন। সমস্যা না জানলে কিভাবে সমাধান করব? আর উচ্ছ্বাস উদয়ের কথা আসছে কেন? এখন আপনি আমার পেশেন্ট, তাই নির্দ্বিধায় বলুন আপনার সমস্যা কি। উষা এবার মিনমিন করে বলে উঠল। সমস্যাই তো আপনি, ডক্টর শব্দ। তবে শব্দ তার শুনতে পায় না, তাই সে বলে একটু জোরে বলুন। তাই উষা একটু নড়েচড়ে বসে মুখটা সিরিয়াস করে বলে। আমার মনে হয় আমি আর বেশি দিন ঠিক থাকবো না ডক্টর। আমার মনে হয় আমি আমার মাঝেই নেই। একটা ছেলে, হ্যাঁ একটা ছেলে আমাকে পাগল করে ফেলেছে ডক্টর। আমি উঠতে বসতে শুধু তাকিয়ে দেখতে পাই। আর তার কথা মনে পড়লেই মনটা কেমন ধরাস ধরাস করে ওঠে। আমার মনে হয় কি আমি ওই ছেলেকে ভালোবাসি। কিন্তু সমস্যা হলো এটা, ওই ছেলেকে বলতে আমার ভয় করছে। সে যদি ভাইয়াদের বলে দেয়। এটুকু বলেই উষা থামে। বড় বড় নিঃশ্বাস নিয়ে শব্দের দিকে তাকাই, কিন্তু বিপরীতে পাশে শব্দ প্রতিক্রিয়াহীন। উষা অবাক হয়। শব্দ কিছুক্ষণ উষাকে পরোক্ষ করে একটা ফাইল নিয়ে কিছু একটা লিখে তারপর ওটা উষার হাতে ধরিয়ে দিয়ে বলে। বুঝিয়েছি। তবে আপনি যে রোগে আক্রান্ত তা হলো মনোরোগ, বা এগুলো টিনেজারদের বেশি হয়। পড়ালেখায় মন দিন, সব ঠিক হয়ে যাবে। এগুলোর থেকে মন বের করে ক্যারিয়ারে সময় দিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর প্রেসক্রিপশনে যে ওষুধগুলো দিয়েছি সেগুলো সময় মতন খাবেন। এবার আপনি আসুন। উষা অবাক হয়। এভাবে লোকটা তার অনুভূতির কোনো দাম দিল না। আচ্ছা এই 6 মাসে কি একটু উষাকে বুঝতে পারেনি, নাকি সে তার অনুভূতি বোঝাতে অক্ষম? উষার চোখ ফেটে কান্না আসে, তবু নিজেকে সামলে বাহিরে চলে আসে। উষা কেবিন থেকে বের হতেই শব্দ হাঁপ ছাড়ে। মেয়েটা নিতান্তই বাচ্চা একটা মেয়ে, তাও তাকে নিয়ে পাগলামি করছে। এ না বোঝার মতো কিছু নেই। তবে শব্দ উষাকে আশকারা দিতে চায় না। জীবন যেমন চলছে তেমন চলুক, এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে ভাবে তার মতো একটা এতিম ছনছড়া একটা মানুষের জন্য কেউ এভাবে পাগলামি করতে পারে। শব্দ তাচ্ছিল হাসে। রোদসীর প্রেগনেন্সি প্রায় 7 মাস হয়ে গেছে। শব্দ ড্রয়িং রুমে বসে এগুলো ভাবছিল, আর রোদসীকে দেখছিল আচার খাচ্ছে বসে বসে। মেয়েটা কেমন গুলুমুলু হয়ে গেছে আগে থেকে, পেটটাও আগের থেকে ভালোই ফুলেছে। এখানে একটা বাবু আছে। এসব ভাবতে ভাবতে শব্দ হাসি আসলো। সে নিজেই ডক্টর হয়েও এসব উদ্ভট চিন্তাভাবনা তার মাথায় আসছে। না জানি তাবাস্সুমের মাথায় সারাদিন কি আসে। সে একটু সময় নিয়ে রোদসীকে ডাকে। তাবাসসুম। রোদসী মন দিয়ে আচার খাচ্ছিল। শব্দর ডাকে নাক মুখ কুচকে শব্দর দিকে তাকাই। এতে শব্দের আরও হাসি পায়, তবুও নিজেকে সামলে বলে। জানিস, তোকে একটা কার্টুনের মতন লাগছে। লাইক গুলুমুলু হয়েছিস তো, তাই দেখ তোর গালগুলো কেমন ফুলে গেছে। এসব বলে শব্দ হেসে ওঠে। রোদসী রেগে কিছু বলতে যাবে, তখনই শব্দ ফোনটার যান্ত্রিক আওয়াজে বেজে ওঠে। শব্দ হাত দেখিয়ে থামতে বলে রোদসীকে। উচ্ছ্বাস কল দিয়েছে। অসময়ে উচ্ছ্বাসের কল পেয়ে অবাক হয়। রোদসীকে কিছু না বলে ফোন রিসিভ করে কানে ধরে। কলটি রিসিভ করতে উচ্ছ্বাসের গম্ভীর কণ্ঠ শোনা যায়। তোর সাথে কিছু কথা আছে। আমি তোর বাসায় আসতে চাচ্ছি, ঠিকানাটা পাঠিয়ে দে। শব্দকে কোনো কথা বলতে না দি মুখের উপরই উচ্ছ্বাস কল কেটে দেয়। শব্দের মুখ চিন্তিত দেখায়। হঠাৎ এভাবে উচ্ছ্বাস আসবে এদিকে। আজকে তাবজ্জুমকে নিয়ে হসপিটালে যেতে হবে। আজকে চেক আপে ডেট। রোদসী শব্দের মুখের দিকে তাকিয়েছিল, কেমন চিন্তিত দেখালো। তাই রোদসী জিজ্ঞেস করে,
কি হয়েছে ভাইয়া? চিন্তিত দেখাচ্ছে কেন তোমার? কে কল করেছিল? কি বললো? শব্দ রোদসীর মুখের দিকে তাকালো, কেমন উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে, তাই মাথা নাড়িয়ে বলে, তেমন কিছু না, আমার একটা ফ্রেন্ড কল করেছিল। ও বাসায় আসতে চাচ্ছে। ও কখনো আমার বাসায় আসেনি, তাই নাও করতে পারি না। এদিকে আজকে তোর চেক আপ। রোদসী এবার চিন্তামুক্ত হয়ে ভেবেছিল কি না কি হয়েছে। রোদসী হেসে বলে, আর সমস্যা নেই, তোর ফ্রেন্ডকে আসতে বলো। আর সাইফ সাহেবকে কল করে আসতে বলো। সে আমার সাথে গেলেই হয়, সমস্যার সমাধান। শব্দ এবার হাসলো। এই কথাটা তার মাথা থেকে বেরিয়ে হয়ে গিয়েছিল, তাই শব্দ সাইফকে কল দিয়ে বলে যাতে রোদসীকে নিয়ে এসে একটু হসপিটাল থেকে চেক আপ করে আনে। শব্দ আজকে একটু ব্যস্ত। সাইফও দ্বিমত পোষণ না করে কিছুক্ষণের মধ্যে চলে আসে। রোদসীও রেডি হয়ে কেবলই নিচে নামে। সাইফ রোদসীকে দেখে স্বচ্ছ হাসে, রোদসীও তা দেখে হাসে। লোকটা অতটাও খারাপ না, শুধু হঠাৎ করেই প্রেগনেন্সির খবর পেয়ে পাগলামি করেছিল। তার মনেই ছিল না যে প্রেগনেন্সির সময় ডিভোর্স হয় না। আর যদি রোদসী উচ্ছ্বাসের কাছে ডিভোর্স লেটার পাঠায়, উচ্ছ্বাস রোদসীকে বা সাইফকে কি করবে তা রোদসীর ভাবনার বাহিরে। রোদসী এসব ভাবতে ভাবতে সাইফ আর শব্দের কাছে এসে দাঁড়ালো। তারা বিদায় নিয়ে বের হতে যাবে, তখনই কলিং বেলটা বেজে ওঠে। রোদসী আর সাইফ প্রশ্নবোধক চাহনি নিয়ে শব্দের দিকে তাকায়, আর শব্দ দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে দেখে একজন দাঁড়িয়ে আছে। শব্দকে জানে তাদের কাছে বাচ্চাদের ব্যবহৃত জিনিস অর্ডার করা হয়েছে। শব্দ এবার ড্রয়িং রুমে রোদসীর দিকে তাকালো। রোদসী হাসলো। শব্দ কিছু না বলে সব জিনিসপত্র বাসায় এনে রাখলো। তারপর সব পেমেন্ট বুঝিয়ে রোদসীকে বলে, তাহলে বাসায় বসে বসে এগুলো করিস সারাদিন? রোদসী বোকা হেসে মাথা নাড়ালো। শব্দ হাসলো, তারপর বলল, আচ্ছা, তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি চলে আসিস। রোদসী মাথা নাড়িয়ে হেসে বিদায় নিল। সাইফ রোদসীর পাশে হাঁটতে লাগলো। ধীরে ধীরে হেঁটে যে গাড়ি দরজা খুলে দিল। রোদসী যে সিটে বসলো, সাইফ অপর পাশ থেকে বসে। রোদসীর দিকে একবার তাকিয়ে সিট বেল্ট লাগাতে লাগাতে বলে গাড়ি স্টার্ট দেয়। আসতে এত দেরি হলো যে? আর বলিস না, উষা আসার জন্য জেদ করছিল, সাথে রাস্তায় অনেক জ্যাম ছিল। উষা উচ্ছ্বাসের পিছন থেকে উকি দেয়। শব্দ মনে অবাক হয়, এই মেয়ে তো অনেক দুষ্টু। ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধুর বাসায় এসে পড়েছে, তারপরে ওই ছেলের জন্য পাগলামি করছে তার বাসায়। তবুও নিজেকে সামলে হাসি মুখে বাসে আসতে বলে। উষা ঘরে এসেই আশেপাশে তাকিয়ে বলে, আপনার বোন কি এখানে নাকি শ্বশুরবাড়ি? এতটুকু বলেই উষা উৎসাহ মুখে শব্দের দিকে তাকালো। এদিকে উচ্ছ্বাস উষার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। শব্দ হেসে বলে, ও বাসায় নেই, আজকে ওর চেক আপের ডেট, হসপিটালে গেছে, আসতে বোধ হয় দেরি হবে। ও আচ্ছা। উষার মন খারাপ হয়ে এলো। শব্দের বোন বাসায় থাকলে আজকে তাকে বলে যেত। শব্দকে উষা কত ভালোবাসে, কত প্ল্যান করে এসেছিল, সব প্ল্যান ভেস্তে গেল। এসব ভেবে উষার মুখে আধার নামলো। শব্দ হাঁপ ছেড়ে বাঁচল। আজকে রোদসী বাসায় থাকলে না জানি উষা কোন কাণ্ড ঘটাতো। মিস্টার সাইফ, ওয়াইফের দিকে খেয়াল রাখেন না নাকি? সাইফ বোকার মতো ডক্টরের দিকে তাকায়, আর রোদসীও থতমত খায়। রোদসী কিছু বলতে নিবে, তার আগে ডক্টর আবারও বলতে শুরু করে, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, আর হাঁটাহাঁটি করছে না। সারাদিন বসে শুয়ে থাকলে তো হবে না, একটু হাঁটাচলাও করতে হবে, না হলে বাবুরা নড়চড়া কম করে। আপনিও তো ডক্টর, ওয়াইফের খেয়াল না রেখে শুধু হসপিটাল আর পেশেন্ট নিয়ে থাকলে হবে না, ঘরের দিকেও খেয়াল রাখতে হবে। এবার সাইফ বলতে শুরু করে, সরি টু সে ডক্টর, তাবাচ্ছুম আমার ওয়াইফ না, আর তাবাচ্ছুম ডক্টর মুনিব শব্দের বোন। এগুলো তাবাচ্ছুম আর তার ভাইকে বলা উচিত। কথা শেষ করে সাইফ লজ্জিত ভঙ্গিতে হাসলো। এবার ডক্টর নিজের ভুল বুঝতে পেরে হেসে বলল, আমি আসলে দুঃখিত, পেশেন্টের স্বামীর নাম আমি খেয়াল করিনি। যাই হোক, হাঁটাচলা করতে হবে যাতে বাচ্চার জন্য সুবিধা হয়, আর খাওয়া দাওয়া করতে হবে। গর্ভবতী অবস্থায় ঠিক মতো না খেলে বাচ্চার ওজন ঠিক থাকে না, আর পুষ্টিহীনতায় ভোগে। আশা করি এগুলো একটু খেয়াল রাখবে। আচ্ছা ডক্টর, আমি তাবাচ্ছুমের খেয়াল করতে বলবো ডক্টর শব্দকে। আমি তো আসি। ওরা ডক্টরের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে সাইফ রোদসীকে জিজ্ঞেস করে কোথাও যাবে কি, কারণ রোদসী ও তো বের হয় না। রোদসী জানায় আসার সময় একটা পার্ক দেখেছে, ওখানে যেয়ে বসবে। তাই সাইফও দ্বিমত না করে তাকে নিয়ে পার্কে যেয়ে বসে। যেহেতু তাদের হসপিটাল থেকে বের হতে বিকাল হয়ে গেছে, তাই পার্কে ভালোই মানুষ এসেছে।
রোদসী দূরে কিছু বাচ্চাদের দেখছিল কি সুন্দর খেলছে, আর রোদসী তা মুগ্ধ নয়নে অবলোকন করছে। সাইফ দূরের বাচ্চাদের থেকে চোখ সরিয়ে রোদসীর দিকে তাকালো। যতবারই রোদসীকে দেখে সাইফ মুগ্ধ হয়, তবে এখন তাকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। আবার মাঝে মাঝে তাকে পাওয়ার আশা উকি দেয়, সেটা সাইফ আটকাতে পারে না। মনে হয় আবারও বেহায়া হয়ে শব্দের কাছে রোদসীকে চায়, আবার নিজের ভাবনায় হাসে সাইফ। রোদসী যতই বলুক না কেন তার স্বামী এমন তেমন, তবুও রোদসী তার স্বামীকে প্রচণ্ড ভালোবাসে। সেটা সবাই বোঝে, তবে কেউ প্রকাশ করে না। সাইফ কতক্ষণ তাকিয়ে দেখে রোদসীকে, তারপর জিজ্ঞেস করে, তুমি বাচ্চা অনেক ভালোবাসো তাই না? রোদসী উচ্ছ্বাসিত গলায় উত্তর দেয়, অনেক। সাইফ হাসে, তারপর বলে, আর বাচ্চার বাবা? রোদসীর হাসি থেমে যায়, দূর থেকে চোখ সরিয়ে সাইফের দিকে তাকায়। সাইফ তার প্রশ্নের জবাবের জন্য অপেক্ষা করে। রোদসীর মুখের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। রোদসী সাইফের মুখ থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকায়, চোখ রাখে, তারপর বলতে শুরু করে, জানেন সাহেব সাহেব, মেয়ে মানুষ সুন্দর হওয়া থেকে ভাগ্য ভালো হওয়াটা বেশি জরুরি। আমরা বলি না চকচক করলেই সোনা হয় না, ঠিক তাই মাহাদির সাথে আমার বিয়েটা অনাকাঙ্ক্ষিত ভাবে হয়। প্রতিটা মেয়েরই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, এভাবে বউ সাজবে, বিয়ের দিন এটা পরবে ওটা পরবে, আর ভাবে বিয়ের পর সুন্দর একটা পরিবার পাবে। কিন্তু আমি হুট করে বিয়েটা হয়ে গেল আমার। তখনও বুঝে উঠতে পারছিলাম না বিয়েটা হওয়ার কারণ কি। তারপর বুঝলাম মাহাদি আমাকে আগে থেকেই ভালোবাসতো। মেনে নিলাম মাহাদি আমাকে ভালোবাসে, সেটা ওর প্রতিটা কাজেই বুঝতাম আমি। তবে একটা জিনিস কি জানেন, ভালোবাসা ভালো, তবে অতিরিক্ত ভালোবাসা কখনোই ভালো নয়। ভালোবাসা ঠিক লেবুর মতো, বেশি চিপড়ালে তিতো হয়ে যায়। আমি ওর ভালোবাসাকে যেমন ভালোবাসতাম, তেমন রাগগুলোকেও মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম। তবে সন্দেহ, ওটা কি করব বলুন? অনেক চেষ্টা করলাম, কিন্তু দিন যত যায় ওর মধ্যে কেমন পরিবর্তন ঘটতে শুরু করে। বিনা কারণেই সন্দেহ করতো, মনে ভয় ঢুকে যায়। তাই কঠিন সিদ্ধান্ত নিয়ে বাড়িয়ে থেকে পালাই আমি। এই তো পালিয়ে বেড়াচ্ছি, জানি না কবে ধরা পড়ে যাবো বা কতদিন এভাবে পালিয়ে বাঁচতে পারবো। কিন্তু ও আমাকে ছাড়বে না, মৃত্যুর আগ পর্যন্ত না, সেটা আমি জানি। তাই আমি আমার সাথে কারো জীবন জড়াতে চাই না। ভাইয়া খুব ভালো মানুষ, সাথে আপনিও। আমি চাই আমার জন্য অপেক্ষা না করে আপনি আপনার জীবন শুরু করুন। আর আপনি যাকে ভালোবাসেন তাকে নয়, যে আপনাকে ভালোবাসে আপনার মতো করে তাকেই জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করুন। এতগুলো কথা বলে রোদসী থামে, জোরে জোরে শ্বাস নেয়। এতক্ষণ কথা বলাই হাঁপিয়ে গেছে রোদসী। সাইফ এতক্ষণ রোদসীর দিকে তাকিয়ে মন দিয়ে কথা শুনছিল। সাইফ রোদসীকে হাঁপাতে দেখে পানির বোতল এগিয়ে দেয়। রোদসী তা নিয়ে খায়, তারপর হেসে দেয়। সাইফ শুধু রোদসীর কর্মকাণ্ড দেখছে, তারপর মুখ খোলে, তোমার কথা মাথায় রাখবো বাচ্চা। হবে কিনা জানি না, তবে চেষ্টা করব। আচ্ছা, এবার বাড়ি থেকে রওনা দিই। হ্যাঁ চলো। উচ্ছ্বাসদের বিদায় জানাতেই আবারও বাসার কলিং বেল বেজে ওঠে। শব্দ যেয়ে সদর দরজা খুলতেই রোদসী আর সাইফকে দেখে। শব্দ হেসে ভিতরে আসতে বলে। সাইফ রোদসীকে ধরে ধরে এনে সোফায় বসাতেই রোদসী শরীর ছেড়ে দিয়ে হেলান দিয়ে বসে থাকে। তা দেখে শব্দ হেসে সাইফকে জিজ্ঞেস করে, ডক্টর কি বলেছে? সাইফ ডক্টরের সব কথা বলাতেই শব্দ একবার সিরিয়াস ভঙ্গিতে বলে, এটা কিন্তু ঠিক নয় তাবাসসুম, খাচ্ছ না ঠিক সময় মতো, এমন বাচ্চামি করলে চলে? এখন আর তুমি একা নাও, সাথে আরো একজন আছে। এখন থেকে ঠিক মতন খাবে, আর সকাল বিকেল মিলি খালাকে নিয়ে বাইরে একটু হেঁটে আসবে, ঠিক আছে? রোদসী ভদ্রমেয়ের মতো মাথা নাড়িয়ে সায় জানায়। তা দেখে শব্দ আর সাইফ স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। তারপর টুকিটাকি কথাবার্তা শেষ করে রাতের ডিনার সবাই একসাথে করে কিছু সময় সাইফ শব্দের সাথে আর রোদসীর সাথে কথা বলে বিদায় নেয়। বৃষ্টির পরীক্ষা তো শেষ, আমার মনে হয় আবিদ আর বৃষ্টির অনুষ্ঠান করে উঠিয়ে দিলেই ভালো হতো। এদিকে বিপাশা আবার অবস্থাও অত ভালো যাচ্ছে না, আর রাশেদ ভাইও কিছু বলছে না। আবিদ বেচারা জামাই মানুষ, সে কি আর এমন করে বিয়ে করে শ্বশুরবাড়ি আসতে পারে? মিসেস মালিহা বেগমের কথা শুনে রাবেয়া বেগম কথাটা মালিহা বেগমের দিকে তাকায়ে বলেন, কথাটা মনে করে ভালোই করেছো। রাতে খাবারের সময় কথা উঠাবো। এখন তুমি যে খাবারের ব্যবস্থা করো। আর বিপাশার কি অবস্থা? মালিহা বেগম মুখ কালো করে জানায়, হাসপাতাল থেকে আনার পর থেকে তো একই অবস্থা, কারোর সাথে কথা বলছে না, রুম থেকে বের হচ্ছে না, নিজের রুমেই থাকে। বুঝলে, বাপ বাপকেও ছাড়ে না। মানে? ও কিছু না, তুমিও যাও ছোট বউ। মিসেস মালিহা বেগম আর কিছু না বলে রাবেয়া বেগমের রুম থেকে চলে যায়।
আর রাবিয়া বেগম ভাবে বিপাশা তাদের সংসারটা কিভাবে তছনছ করে এই সংসারেই ঘটি কেড়েছিলেন। কি ক্ষতি করেছিল উর্মিলা, নিজের প্রাণের বান্ধবীর সাথে এত বড় ধোঁকা দিল, আর এখন কি নির্মম। আসলেই পাপ পাপকেও ছাড়ে না। এসব ভেবেই রাবিয়া বেগম দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বুজে। কিছুক্ষণ পর উষা এসে তাকে রাতের খাবার খাওয়ার জন্য ডেকে যায়। খেতে বসে রাবিয়া বেগম বৃষ্টি আর আবিদের কথাটা ওঠালে রাশেদ সাহেব জানে কালকে আবিদকে আসতে বলে এ ব্যাপারে কথা বলবে। এতে সবাই স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করে, সাথে এও বলে রুহির বাবা মাকে আসতে, যাতে উদয় আর রুহির আকটটাও করে ফেলতে পারে, কারণ রোদসীর জন্য তো আর সব থেমে থাকতে পারে না। এতে কেউ কোনো দ্বিমত করে না। পরের দিন সন্ধ্যায় আবিদ সহ আবিদের বাবা মা হাজির হয়, সাথে রুহিদের বাসা থেকে শুধু রুহি বাবা আর রেদনি আসে এবং সব কথা আদান প্রদান শেষ করে ঠিক হয়, যেহেতু এখন মাসের শেষ চলছে, আগামী মাসের 15 তারিখে আবিদ ও বৃষ্টির অনুষ্ঠান করে উঠিয়ে দেওয়া হবে। সাথে রুহি আর উদয়ের আকদও হয়ে যাবে। তাতে রুহির বাবা দ্বিমত পোষণ করলেও বাকিদের কথায় আর কিছু বলে না বলে মেনে নেয়। আসলে রোদসীর জন্য আর কত অপেক্ষা করবে, প্রায় বছর তো হয়েই এলো। চাইছো কি তুমি? উষার হাত শক্ত করে ধরে শব্দ জানতে চাইল। উষা ছলো ছলো চোখে বলে, আপনাকে। পাগল হয়ে গেছো তুমি উষা? কি বলছো? ঠিক আছে তুমি?